নমস্কার 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 আমাদের ছোট্ট চ্যানেল ফ্রম দ্য মাউন্টেন টু দ্য সিতে আপনাদের সবাইকে স্বাগত। গরমের ছুটিতে আমি গেছিলাম কুমায়ুন সফরে, সোলো বাইকে একটি অ্যাডভেঞ্চারে, যেখানে নেপাল চীন সীমান্ত সংলগ্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গা আমি ঘুরে দেখি। চলুন আর কথা না বাড়িয়ে সেই সমস্ত অভিজ্ঞতা আপনাদের সকলের সাথে শেয়ার করি। আগের পার্টগুলি দেখে থাকলে আপনি জানেন আমরা এখন রয়েছি ধারচুলাতে। ধারচুলা ভারতবর্ষের শেষ তহসিল। এখান থেকেই পারমিশন নিতে হয়, পারমিট বানাতে হয় ফার্দার জার্নি করার জন্য। জার্নি করার জন্য লাগে মেডিকেল চেক আপ, যেটা রোববার দিন হওয়ায় আমার পক্ষে করা সম্ভব হয়ে ওঠেনি। বাকি কাজগুলো কমপ্লিট করা হয়েছিল, তাই সোমবার দিন সকাল সকাল আর দেরি না করে 8:30টার সময় আমি চলে যাই মেডিকেল চেক আপ করাতে। মেডিকেল চেক আপ করিয়ে তহসিলে গিয়ে আমার ডকুমেন্ট আপলোড করতেই ওরা আমাকে পারমিট দিয়ে দেয়। পারমিট সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা এই ভিডিওতে করে আর ভিডিওটাকে বড় করলাম না। যদি কারোর পারমিট কিভাবে ইস্যু করতে হয় তা জানার ইচ্ছে হয়, তাহলে স্টেপ বাই স্টেপ গাইডেন্সের জন্য একটা কমেন্ট করুন। হোটেলে ফিরে আসি। পরবর্তী গন্তব্য গুঞ্জি। বাজার ছাদা কমপ্লিট, ধারচুলা থেকে এবার বেরোবো। এই হোটেলটায় আমি ছিলাম, নাম হচ্ছে হেমটপ রেস্টুরেন্ট কাম হোটেল। এই ওপরের রুমগুলোতে ছিলাম, মোটামুটি ভালো না খুব একটা। এখন 450 কিলোমিটার মতো চলেছে, দেখা যাক। তো আমি ফাইনালি এবার ধারচুলা থেকে বেরিয়েছি। প্রচণ্ড জ্যাম ছিল রাস্তায়, কল করতে পারিনি, কোনো ভিডিও করতে পারিনি। হোটেলের ভিডিও আগে দেখেছেন। আর এই হচ্ছে রাস্তা ধারচুলা থেকে ওপরে যাওয়ার। একটা রাস্তা ওই দিকে কেটেছিল, আমরা ওটা দিয়ে ব্যাক করে এসে আবার এইরকম ইউটার্ন নিয়ে আবার এই দিকে রাস্তায় যাচ্ছি। তো আগে আর কোনো পেট্রোল পাম্প নেই, পিছনে পেট্রোল পাম্প ছিল। আমার পেট্রোলের ট্যাঙ্কি পুরো ফুল করা আছে, দেখা যাক আগে কী হয়। ভেবেছিলাম হসপিটালে চেক আপ করিয়েই পারমিট বের করে 9টার মধ্যেই রওনা দিয়ে দেবো গঞ্জির পথে, কিন্তু পারমিট হাতে পেতে পেতেই তো প্রায় 11:15 বেজে গেল। এখন প্রায় 11:15 বাজে। আমি এখন ধারচুলা থেকে বেরোচ্ছি। রাস্তায় খুব জ্যাম ছিল, খুব খারাপ অবস্থা ছিল, তাই রেকর্ড কিছু করিনি। আর এই পার্টটুকু রাস্তাটা খারাপ ছিল। আর এই যে আমি এখন এখানে দাঁড়িয়ে আছি, এরপর থেকে রাস্তাটা এখন জানি না কতক্ষণ এরকম ভালো থাকবে, তবে এরকম রয়েছে এখন, সুন্দর রাস্তা। আর এইটা এখন ধারচুলা ছেড়ে আমি টুয়ার্ডস আরও নর্থের দিকে যাচ্ছি, চাইনিজ বর্ডারের দিকে। দেখা যাক। ফার্স্ট ওয়াটার ক্রসিং হলো। তো এই হচ্ছে নেপালের পাহাড়, আর আমি রয়েছি এখানে। ফার্স্ট ওয়াটার ক্রসিং ক্রস করলাম, তাই না? দেখতে পাচ্ছেন কিনা, আমি একটুখানি ক্রস করে চলে এসেছি। এখন আমি এমন একটা জায়গায় এসছি, তাই না, এখানে নেটওয়ার্ক আছে কিনা। গাড়িগুলো তুলছে আমার হাওয়াতে। পাশের পাহাড়গুলো একবার মানে সিনিক বিউটি এতটাই বেশি সুন্দর। আসলে পারমিট যে পেয়ে যাবো এটাই আমি ভাবতে পারিনি। তো পারমিট পেয়ে যাওয়ার আনন্দে সর্বত্র মন একবারে নাচতে নাচতে যাচ্ছিল। তখনও জানতাম না সামনে আরও দুর্গতি আছে। এসে বলছিলাম এরকম একটা ঝর্ণার সামনে। এটা ইলাগার ওয়াটারফল। সকল যাত্রীরাই এখানে এসে কিছুক্ষণ বিশ্রাম নেয়। ধারচুলা থেকে কয়েক কিলোমিটার পরেই এই ইলাগার ওয়াটারফল। আর এখানে এসেই আমি প্রথম বুঝতে পারলাম সামনে একটা বড় রকমের বিপদ হয়েছে। এর মধ্যে আবার শুনলাম সামনে পিডব্লিউডির কাজ চলছে, রাস্তা পুরো ব্লক। তার মধ্যে এখানে দাঁড়িয়ে ভিডিও করছে সবাই, পুরো লাইন দিয়ে ভর্তি গাড়ি। এখানে সবাই হল্ট দিয়েছে, কারণ এটা মাচ বেটার স্পট দ্যান ওয়েটিং সামওয়্যার এলস। আমি ভাবছি এগিয়ে যাব, কারণ মেবি হয়তো বাইকার্সদের জন্য রাস্তা খোলা থাকতে পারে। এখান থেকে এটা কথাই আছে না, আমাদের এক রকমের প্ল্যান আর ভগবানের আরেক রকমের। ইলাগড় ছেড়ে 100 মিটারও যেতে হয়নি, তারপরেই মুখ থুবড়ে দাঁড়িয়ে পড়েছে। ঘড়িতে তখন বাজে 11:30। সুপার বললেও কম বলা হয়। আসলে হয়েছেটা কি, ডায়নামাইট দিয়ে রাস্তা বড় করার পর রাস্তা পরিষ্কার করার সময় জেসিবির গাড়ির উপরই আর একটা আলগা পাথর এসে পড়ে। ড্রাইভার তৎক্ষণাৎ মরে যায়। ফলে দূর অঞ্চল থেকে আরও জেসিবির গাড়ি এসে জায়গাটাকে ক্লিয়ার করতে অনেক সময় লেগে যায়। অগত্যা রাস্তার ধারেই বসে পড়লাম। সেরকম দাঁড়িয়েছে, কখন খুলবে আমরা জানি না। সবাই দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি। হয়ে গেল আধা ঘন্টার উপর হয়ে গেল। খুললে তখন যাওয়া যাবে করে টেনে। মোটামুটি গুঞ্জিতে বেশ ভালোই ভিড় হবে মনে হচ্ছে।
ওই যে ওইখানে একদম পরিষ্কার করছে, পাশ দিয়ে নদী যাচ্ছে বয়ে, কেউ বলে ধৌলি গঙ্গা, কেউ বলে কালী। পাশ দিয়ে বসে গেছে, পাশ দিয়ে একটা পাওয়ার স্টেশন, এপাশে নেপালের পাহাড়, এটা নেপালের বর্ডার, এপারে ইন্ডিয়া, ওপারে নেপাল। আর আমি কোথায় যাচ্ছি এখনো খুলিনি, 2:10। মনে বেশ ভালো রকমেরই ভয় হচ্ছে। 11:30 থেকে দাঁড়িয়েছি। কটায় গুঞ্জি পৌঁছবো এবার? রাস্তা খুলতে খুলতে 2:15 বেজে গেল। আমাদের অবস্থা তখন খ্যাপা ষাঁড়ের মতো, প্রচণ্ড বেগে দৌড়াচ্ছি। তার মধ্যে মেঘলা আকাশ করে এসছে, বৃষ্টি হতেও পারে। তার মধ্যে রাস্তা এরকম, একটু এগিয়ে প্রচণ্ড চড়াই শুরু হলো। গুঞ্জি পৌঁছতে পারবো তো? এটা একটা ছোট্ট নদী, কালী নদীর সাথে মিশছে, কালার ডিফারেন্সটা কি সুন্দর। এই জায়গাটা সানকিউরি আর তাওয়াঘাটের মাঝামাঝি কোনো একটা জায়গায়। সানকিউরিতে একটা সুন্দর জলপ্রপাত আছে, কিন্তু এত দেরি হয়ে গেছিল যে গুঞ্জিতে বাড়ি পাওয়ার আশায় এবং সেই তাড়াতে সানকিউরি কখন টপকে গেছি বুঝতেও পারিনি। সামনে একটু এগোলেই এখান থেকে তাওয়াঘাট থেকে রাস্তা আলাদা হয়ে যাচ্ছে বেদাং ভ্যালি বা ধর্মা ভ্যালি, পঞ্চচল্লি বেস ক্যাম্পের দিকে। একটা ছোট্ট মন্দির দেখতে পেয়েছি, মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। আর আমাকে নাই বা দেখলেন আমার যে অবস্থা এখন। গিয়ে এবার মেন কাজ হচ্ছে গুঞ্জিতে গিয়ে একটা ঘর খোঁজা তাড়াতাড়ি। তাওয়াঘাট ছাড়িয়ে একটু এগোলেই এই জায়গাটি এসে পৌঁছায়। বয়ে চলেছে কালী নদী। এখানে অবশ্য এর নাম সরিও, নেপাল গেছা বলে। বাঁদিক থেকে পাহাড় থেকে নেমে এসছে স্বচ্ছ জলের জলধারাটি। প্রতি বছরে কিন্তু রূপ বদলায়। এই ঝর্ণার থেকে আরেকটু এগিয়ে গেলেই এই পথেই কালী নদীর এক ভয়ঙ্কর রূপ দেখতে পাওয়া যায়। এরকম বড় অদ্ভুত এই কালী নদী। সুদূর উত্তরে সৃষ্টি হয়ে নেপাল আর ভারতবর্ষের মাঝখানে সীমান্ত তৈরি করে উত্তরপ্রদেশের মধ্যে গিয়ে ঘাগরা নদীতে গিয়ে পড়েছে এই জল, তারপর মিশেছে গঙ্গায়। অতীতকালে এই নদীর দেখানো পথেই চলত ব্যবসা বাণিজ্য। পরবর্তীতে মানস সরোবরের যাত্রীরাও এই পথেই এই নদীকে অনুসরণ করেই পৌঁছতেন নিজের গন্তব্যে। রিভার মনস্টার খ্যাত জেরেমি ওয়েব এই নদীর টানে সুদূর পাশ্চাত্য থেকে এখানে এসেছে। এখনও সেই নদী একইভাবে প্রবাহমান। প্রচন্ড ক্লান্তি, মানে কি বলবো, জ্যাম। তারপরে প্রায় অনেকক্ষণ ধরেই আমরা না খেয়ে, মানে মোটামুটি একটা বিস্কুট প্যাকেট, বিস্কুট, 2টো কলা, চা, কিছু ছিল না। আর সেসবের পর এইটা আমার মেঘভাঙা ওয়াটারফল। যতদূর সম্ভব এটা পাংলা ঢোকার আগের ওয়াটারফল। এরপরেই পাংলা গ্রামটা শুরু হয়। মানে যেন মেঘ থেকে জলটা এসে বেরিয়েছে। ওই উপর থেকে আর উপর থেকে জল পড়ছে। আসলে এই অঞ্চলে 3টি ওয়াটারফল পরপর রয়েছে, জয়কোট, পাংলা এবং জিপটি। এই ওয়াটারফলটি ঠিক কোনটি সেটা সঠিক করে বলা আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব নয়। এখনও অবধি আমরা যতটুকু রাস্তা পেয়েছি সেটা বিআরও খুব ভালোভাবেই মেনটেন করে রেখেছে, কিন্তু তাহলেও এই অঞ্চল এতটাই ধসপ্রবণ যে এখানে কখন রাস্তা খারাপ পাবো কোনো ঠিক নেই। আটকে গেছি, আবার আটকে গেছি। কপালটাই খারাপ, ওই যে ওপরে গাড়িটা আটকে রয়েছে, পাশে নদী, ওই পাশে একদম শেষ মাথায় হয়তো মেবি গুঞ্জি। আমি এখন গুঞ্জির দিকেই যাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত গিয়ে পৌঁছতে পারি। এখানকার রাস্তাটা বৃষ্টিতে পুরো ধসে গেছে, ফলে টেম্পোরারি মাটির তৈরি রাস্তা করা হয়েছে, কিন্তু সেটা এতটাই স্টিপ যে সেই রাস্তায় উঠতে পারাটা ভীষণ রকমের কঠিন। গাড়ি 4 চাকা নিয়ে আটকে যাচ্ছে। বাইক নিয়ে সোলো করার সময় বেশ ভালোই ভয় পেয়েছিলাম এখানে। ঠিক এই জায়গাতেই বাইকটা দুবার উল্টে পড়ে, লাগেজ ধুলোয় ধুলো মাখা হয়, জ্যাকেট পুরো ধুলো হয়ে যায়।
ওপরে সম্ভবত এই ঝর্ণার কারণেই এই জায়গাটায় ধস নেমেছিল। যাই হোক, জায়গাটা পার করে যেন একটা শান্তির নিঃশ্বাস হল। আমার অবস্থা এখন এরকম, রাস্তায় দুবার পড়েছি। একটা এমন জায়গায় এসেছিল যে জায়গাটা দিয়ে ওঠা মানে ইম্পসিবল ব্যাপার ছিল, তো ওখানে পড়েছি অ্যাজ ইউজুয়াল। পরে এখন আবার রাস্তায় জ্যাকেট ফ্যাকেট ফেলে, লাগেজ ফেলে এবার ধীরে সুস্থ যাচ্ছি। দেখা যাক গিয়ে পৌঁছাই কটার সময়। সম্ভবত এটি মালপা, আরেকটু এগোলেই বোধি। ওইদিকের পাহাড়গুলোতে রোদ দেখা যাচ্ছে, আর এইদিকের পাহাড়ে মেঘ। ওইদিকে হয়তো যেতে হবে। আর এই রাস্তাটা দিয়ে উঠে নিচটা ওখান দিয়ে বাইকারগুলো আসছে। ওই দেখুন, ওইখান থেকে আমি এসছি। ওইটা হচ্ছে বুধি, ওই যে এটা হচ্ছে বুধি। বুধি থেকে আমি এখন এলাম এই রাস্তাটায়। আর এই হচ্ছে অসাধারণ ভিউ। আমি স্বর্গে এসে গেছি, কিন্তু যে কোনো মুভমেন্টে বৃষ্টি নামতে পারে, সেজন্য আমি আর তার দেরি করছি না, তাড়াহুড়ো করে উঠি। এবার অসাধারণ লাগছে, বুঝতে পারছেন কিনা জানি না। আমি ওইখান থেকে এসছি, ওই যে তারও ওই পাশে হচ্ছে বোধিগ্রাম, আর ওই হচ্ছে সেই ডেঞ্জারাস। বাপরে বাপ, কি ডেঞ্জার এখানে। এই প্রথম স্নো ক্যাপ মাউন্টেন দর্শন পেলাম। ঠান্ডা লাগতে শুরু করেছে। এখনো অবধি আমি একটা কালো রঙের গেঞ্জি পরেছিলাম। যাই হোক, এইবার খুললে এবার মনে হচ্ছে জ্যাকেটটা গলাতে হবে। জ্যাকেটটা পুরো নোংরা হয়ে গেছে, বাইক উল্টা পড়েছিল, পুরো নোংরা হয়ে গেছে। এটি চিয়ালেক ও গার্বিয়াংয়ের মাঝামাঝি কোনো একটা জায়গা। এই দুটি জায়গাতে গঞ্জির আগে আপনার পারমিট চেক হয়। রাস্তায় ঘোড়া, ভেড়া সব দেখতে পাচ্ছি। ভেড়াগুলো কোথায় খাচ্ছে, আর এইদিকে ঘোড়া ভর্তি। ওইদিকে পথ আটকে দাঁড়িয়ে আছে, ওই যে ঘোড়া। দারুণ। গার্বিয়াং অবধি রাস্তা সত্যিই খুব ভালো, কিন্তু তারপর কোনো রাস্তাই নেই। এই জায়গাটি গার্বিয়াং ঢোকার ঠিক আগে। গার্বিয়াং হচ্ছে ফাইনাল চেকপোস্ট গঞ্জির আগে, আর এখান থেকে গঞ্জি শহরটিকে দেখতে পাওয়া যায়। এই জায়গাটি গঞ্জি ঢোকার আগে। গার্বিয়াংয়ের পর রাস্তার অবস্থা খুবই খারাপ। এই অংশটি তাও সমান বলে আমি এখানে দাঁড়িয়ে ভিডিওটি করতে পেরেছি। ওপারে গঞ্জি দেখা যাচ্ছে। মজার বিষয়, জলের বোতলটা কোথায় পড়ে গেছে বাঞ্জিঘট খুলে। রাস্তার কন্ডিশন কীরকম সেটা এর থেকে আন্দাজ করে কি করা যাবে, কোনো রকম এসে পৌঁছেছি। কি দারুণ জায়গা। এর পাশেই এই দিকটা করে আইডিপিপির ক্যাম্প রয়েছে, সেই জন্য ওই দিকটা দেখাচ্ছি না, আমি উপরটা দিয়ে দেখাচ্ছি। বরফে ঢাকা পাহাড় ঘেরা ছোট্ট সুন্দর গ্রাম গঞ্জি, ভারতবর্ষের বসবাসযোগ্য শেষ গ্রাম, যেখান থেকে আদি কৈলাস এবং ওম পর্বত ঘুরে আসা যায়। নেই মোবাইলের মতো বিলাসিতাও, এ যেন একখণ্ড প্রকৃতি স্বর্গের আকার নিয়েছে। এ হেন স্বর্গে পার ডে পার হেড প্রতি রাতের খাবার ও সকালের ব্রেকফাস্ট নিয়ে 1500 টাকা বা তার থেকেও বেশি আপনাকে দিতে হতে পারে। যদিও স্বাচ্ছন্দ্য কিন্তু খুব বেশি আহামরি কিছু নেই, সবই সাদামাটা। যাই হোক, অনেক খুঁজে অনেক জায়গা ঘুরে অবশেষে এক জায়গায় এসে পৌঁছলাম, যেখানে গরিব ভিখারি বাঙালির কথা বলে একটু কম দামে থাকতে পেলাম। এখানে আমি 800 টাকায় রুম নিয়েছি। রুম তো নয়, ডরমেটরি, খাওয়া দাওয়ার সময়। এই বাইক বেচারার আজকে অনেক ধকল গেছে। আর এই হচ্ছে গঞ্জি। এইদিকে যত হোটেল আছে সব 1800, 1500 এই এরকমই বেসিক ফেসিলিটি বলে। কিন্তু এখানে আমি ডরমেটরিটা নিয়েছি 800 টাকায়। ঘর দেখি আসলে শরীর দিচ্ছিল না, প্লাস কালকে আবার সকাল সকাল আদি কৈলাস যেতে হবে। তাই কথা না বাড়িয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।